আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিয়া। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ, 3 জনের যাবজ্জীবন ও সাবেক ভিসি সহ 25 আসামির বিভিন্ন মেয়াদের সাজা। বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন সহ 3 বিল পাশ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাশ 24টি বিল। হামে আক্রান্ত হয়ে রাজশাহী, নাটোর, খুলনায় একদিনে 6 শিশুর মৃত্যু। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধবন্ধে ইসলামাবাদে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। এরই মধ্যে আবারও দুপক্ষের যুদ্ধের হুঙ্কার। এবং বিপন্ন বাস্তুতন্ত্র রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দেশ জুড়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রম, লাখ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। স্পেনে নতুন প্রজাতির মাকড়সার সন্ধান পাওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সাথে সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতিভূষণ রায় মাধবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 25 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, আবু সাইদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে ভেবেছিলেন তার সামনে মানুষ আছে, আসলে সামনে যারা ছিল তারা ছিল অমানুষ। মাজহুল হক মান্নার রিপোর্ট। 2024 সালে 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কে মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়। বিচারিক প্রক্রিয়া তদন্ত কর্মকর্তা সহ 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন 6 জন। তারা হলেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল 2। প্রথমেই এই মামলার বিষয়ে পর্যবেক্ষণ দেন আদালত। আবু সাইদ যেভাবে হাত প্রসারিত করে বুকটা চিতিয়ে দিয়ে তিনি যে ভঙ্গিমায় উনি দাঁড়িয়েছিলেন, তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়ানার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। রায়ে 30 আসামির বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান আবু সাইদের ভাই। যারা পুলিশের যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয় নাই। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন চিৎকার করতে থাকেন। আরে
রায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন আসামিপক্ষ। যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আইন অনুযায়ী ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য 30 দিন সময় পাবেন আসামিরা। তবে পলাতক আসামিদের আবেদন করতে হলে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিরোধী দলের আপত্তি ও ওয়াকআউটের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 এবং জেলা পরিষদ ও পৌরসভার সংশোধন আইন সংসদে পাশ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সংসদে 24টি বিল পাশ হয়েছে। চক্কর মানিথা রিপোর্ট। দিনের কার্যসূচি প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হলে বিশেষ অধিকার প্রশ্ন সংক্রান্ত নোটিশ উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য। বিশেষ অধিকার প্রশ্নে এরপর সরাসরি আইন প্রণয়ন কার্যপ্রণালী শুরু করেন স্পিকার। বিলের উপর কোনো দফা একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের 9টি বিল আইন আকারে পাশ হওয়ার পর বিরোধিতা শুরু হয় আইনমন্ত্রী আসাদুজ্জামান উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 নিয়ে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, আইনমন্ত্রী উত্থাপিত সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপনের সময়ও বিরোধিতা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ওই 71 সালের স্বাধীনতার পর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আগে পর্যন্ত স্থায়ী কাঠামো ছিল না। স্থায়ী কাঠামোর জন্য যে আইনটা করা হলো সেই যুক্তি দেখিয়ে আবার সেই আইনটাকে কেন রহিতকরণের কথা বলা হচ্ছে সেটা আমাদের যুক্তিতে আসে না। মাননীয় স্পিকার, আইনমন্ত্রীর বক্তব্যের পর সংসদে সংখ্যাগরিষ্ঠ হিসাবে পাশ হয় বিল দুটি। আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। বিকেল 3:30টার পর সংসদ অধিবেশন শুরু হলে আবার আইন প্রণয়ন কার্যাবলী। এ সময় মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিল বিরোধী দলের বিনা বাধায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিপত্তি বাধে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উত্থাপিত জেলা পরিষদ সংশোধন বিল 2026 এবং স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল 2026 উত্থাপনের পর বিরোধী দলের সংসদ সদস্যরা বিলের বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন। 59 অনুচ্ছেদ এবং 93-এর 1-এর খ অনুচ্ছেদকে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে দিয়ে পারিয়ে এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি কি এখতিয়ার বহির্ভূত হয়নি মাননীয় স্পিকার? এই বিলটি মহান সংসদে পাশ না হলে আসলে কারা আবার ক্ষমতায় ফিরে আসবে এটা কিন্তু বিবেচনার বিষয়। ওনারা কাদেরকে আবার ক্ষমতায় ফিরে আনতে চাচ্ছে? রক্ত পিপাসু জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদেরকে হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সমস্ত জনপ্রতিনিধি এই আইনটি পাশ না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে। মাননীয় স্পিকার, পরে সংখ্যাগরিষ্ঠ হিসাবে কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়। যে কয়টি গণবিরোধী এ সময় বিল দুটি পাশ হওয়ার প্রতিবাদে বিরোধী দলীয় নেতা সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
রাজশাহী, নাটোর ও খুলনায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে আরও অনেক শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত গত 24 ঘন্টায় বিভিন্ন সময় তারা মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 50 জনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী আরও বেড়েছে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 27 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 24 জন। নাটোরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নাটোর সিভিল সার্জন অফিস জানিয়েছে, 8 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত জেলায় 105 জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে 50 জন শিশু হাম রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। খুলনায় হামের উপসর্গ নিয়ে 10 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় সেখানে ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেমা ওবায়দ সহ অন্যরা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারের প্রসঙ্গ ইরান যুদ্ধের 41তম দিন। আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন, অন্যদিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় একই দিনে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এখনও কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এই বাস্তবতায় স্থায়ী যুদ্ধ বন্ধে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে আলোচনা। বৈঠক উপলক্ষে নিরাপত্তা বিবেচনায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতি ও শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানি প্রতিনিধিরা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে আলোচনায় বসার আগেও উভয় পক্ষ একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সব মার্কিন জাহাজ, উড়োজাহাজ এবং সামরিক সদস্য মোতায়েন থাকবে। চুক্তি লঙ্ঘন হলে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তেহরান সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে মার্কিন সেনারা আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হলে লেবাননে হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট ও পরিষ্কার। তবে যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা সত্যিকারের যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির অবমাননা করেছে। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন। প্রতিনিধি দলে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার সকালে এই আলোচনা শুরু হবে। স্থায়ী যুদ্ধবিরতি আলোচনার নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ও শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা এবং যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে দেশটির সরকার। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাজধানী বৈরুত সহ লেবাননের অন্যান্য এলাকায় বুধবারের হামলায় নিহত 2 শতাধিক ছাড়িয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রধান নাইম কাশেমের ভাতিজাকে হত্যা করেছে।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া ৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। সকাল 7:30টায় শুরু হয়ে টানা ভোট গ্রহণ চলে বিকেল 4:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে 299 আসনে ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2টি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া 6 আসন তিনি ছেড়ে দেয়, সেখানে উপনির্বাচন হয়েছে। আর তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের ভোট স্থগিত হয়, সেখানে এখন সাধারণ নির্বাচন হয়েছে। সংসদ নির্বাচনের সময় হ্যাঁ ভোটের জয় হওয়ায় শেরপুর 3 আসনে গণভোটের প্রয়োজন হয়নি। শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে ভোট কারচুপি, জাল ভোট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান ভোট বর্জন করেছেন। বিকেল 3টায় শ্রীবর্দী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বিভিন্ন কেন্দ্রে বিএনপি সমর্থকদের হামলায় নেতাকর্মীদের আহত হওয়ার অভিযোগও করেন জামায়াতের প্রার্থী। সে সময় জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান, প্রধান নির্বাচন সমন্বয়কারী গোলাম কিবরিয়া সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 2 সপ্তাহের যুদ্ধবিরতির কোনো ইতিবাচক প্রভাব এখনও পড়েনি দেশের জ্বালানি তেলের বাজারে। ফিলিং স্টেশনে তেল নিতে এসে প্রায় সারাদিনই পার করছেন গ্রাহকরা। তবে কোনো কোনো পাম্পের কর্মচারীদের বাড়তি টাকা দিলে সহজেই তেল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিন অনুসন্ধানে গিয়ে এই তথ্যের সত্যতা পেয়েছে চ্যানেল আই টিম। মামুনুর রশিদের ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণির ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসা যানবাহনের এই লম্বা লাইনের শুরু মহাখালী রেলগেট থেকে। ভোর 5:30টায় তেল নিতে এসে বেলা 11টা পার হয়ে গেলেও অনেক যানবাহন পাম্পের কাছাকাছি যেতে পারেনি। অন্য পাম্পে যাই, তেল থাকে না, বসে থাকি, দেখা যায় 3-4 ঘন্টা বসে রয়েছি। বসার পরে দেখা যায় আস্তে আস্তে তেল শেষ হয়ে যায়, পরে আমরা বসে থাকতে হয়। আমি মোহাম্মদপুর থেকে আসছি, মোহাম্মদপুরের পাম্প 12টার সময় দিবে, এই পাম্পে যাই 2টার সময় দিবে, এই পাম্পে যাই 1টার সময় আসবে তেল। তো এখন সবার টাইম স্কেজুল কোনটা কি আমরা তো বুঝবো না। মহাখালী রেল লাইনের ওখান থেকে সিরিয়াল দিয়ে এই এতটুকু আইছি, পাম্পে যাইতে যাইতে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। এক গাড়ি চালক রাজধানীর খিলক্ষেত এলাকার নিকুঞ্জের এক পাম্পের কথা বললেন, যেখানে বাড়তি টাকা দিলেই চাহিদা মতো তেল পাওয়া যায়। আমি 2 জায়গা বাড়তে দিচ্ছি, একটা দিচ্ছি খিলক্ষেতে আর একটা সনিয়ালে। এক খিলক্ষেতে দিচ্ছি 500 টাকায়, আরও 1 সপ্তাহ আগে তেল নিচ্ছি, ওইখানে দিচ্ছি 500 টাকা নিয়ে মাত্র 2000 টাকার তেল দিচ্ছে আমাকে। আর সনিয়ালে সে কালকে আমি 1000 টাকার তেল নিচ্ছি, 200 টাকা বাড়তি দিচ্ছি। এই যে সকাল 7টা বাজে সিরিয়াল দিয়ে এখন পর্যন্ত আমরা পাম্পে বন্ধ যাইতে পারি না, এই যে আমাদের কষ্ট। ওই পাম্পে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে চ্যানেল আই টিম। 1200 আর 100 টাকা দিচ্ছে, অল্প কিছু বেশি না, কিছু বাড়তি চাই। আপনি 50 টাকা 100 টাকা যদি দেন তাহলে ফুল ট্যাঙ্কি দেয়। আমি এখন নিজে 50 টাকা বাড়তি দিয়ে আমি ফুল ট্যাঙ্কি নিব, কারণ আমার কিছু করার নেই, আমার ট্যাঙ্কি অলরেডি খালি। একটু বাড়তি নেওয়ার ভাইয়া আমার এই জায়গায় ভুল হয়ে যাবে ভাইয়া, গ্যাস হইতে মাপ চাই, আপনি একটু দিকে করুন। বাড়তি টাকার বিনিময়ে চাহিদা মতো তেল পাওয়া যায় রাজধানীতে, এমন আরও ফিলিং স্টেশন আছে বলে জানিয়েছেন গ্রাহকরা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে শনি, সোম, বুধ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকি 3 দিন অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতিবার সশরীরে শিক্ষা দেয়া হবে। শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি। নির্বাচিত ছাড়াও অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে এই কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি সংকট,
শহর জুড়ে ভয়াবহ যানজট এবং ভবিষ্যতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ বিবেচনায় পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জরুরি সংবাদ সম্মেলনে নতুন এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি সোম বুধ এই 3 দিন স্কুলে আসবে, আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত বাধ্যতামূলক বা সরকারের চাপিয়ে দেয়া নয়। এটা করোনা না যে আমরা জোর করেই করবো, ইটস এ প্ল্যানিং এডুকেশন। চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক নগরী, সেখানে এরকম অনেক কোটিপতি স্কুল রয়েছে। তারা যদি আপনাদের সাথে এগ্রি করে তাহলে এই ঘোষণাটা তাদের জন্যও কিনা। এখন আমাদের এই 10টি খ্যাতনামা স্কুলকে দেখে যদি অন্যরাও তারা ব্ল্যান্ডিং এডুকেশন যেতে চায়, তাদের বাচ্চাদের যদি তারা কম্পিউটারে অ্যাকোয়েন্টেড করতে চায়, বি মাই গেস্ট, ওয়েলকাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলেন, বেশি সংখ্যক শিক্ষার্থী আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোই অনলাইন কার্যক্রমে যাবে। শিক্ষকরা এসে ক্লাস নেবে, এটাকে একটু যদি আমাদের 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় তাহলে আমার জন্য নেওয়া একটু ইজি হয়। বর্তমান সময় এবং সামনের দিকে আমাদের যদি যেতে হয় তাহলে অনলাইন প্ল্যাটফর্মটাকে আমাদের কাজে লাগাতে হবে। এইটা কারিকুলাম এক্সপার্টদের মাধ্যমে এই কারিকুলাম ডিজাইনটা করতে হবে। অনলাইন ক্লাসেও শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শ্রেণী কার্যক্রমে অংশ নিতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সঙ্গে রিফর্ম ট্র্যাকার সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি জানান, এই বিষয়ে শিগগিরই গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে রিফর্ম ট্র্যাকার জনগণের হয়ে কাজ করবে। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। সাথে উপস্থিত আছেন বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা সভায় আগামী 3 বছর রিফর্ম ট্র্যাকের সঙ্গে ইআরএফ এর কাজ করার প্রত্যয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এই রিফর্ম ট্র্যাকারের মাধ্যমে সংস্কার সম্পর্কিত সব তথ্য জানা যাবে। বিগত সরকারের কোনো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতির ক্রমবর্ধমান অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে ধারাবাহিকভাবে সংস্কার চালিয়ে যেতে হবে। সংস্কারের সাথে ওই যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি অগ্রগতি হচ্ছে, কি সমস্যা হচ্ছে, সমন্বয় কি হচ্ছে, অর্থায়ন কেমন করে হচ্ছে, এগুলো আমরা নজরদারির ভিতরে রাখবো। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তবে স্বাধীনতা ও নৈরাজ্যের মধ্যে পার্থক্য অনুধাবন করা জরুরি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কী করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কী করা যায়। আগামী দিনের অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কারকে কখনোই সমাপ্ত বা চূড়ান্ত বিষয় হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন বক্তারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিপন্ন বাস্তুতন্ত্র রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দেশ জুড়ে নিরলস কর্মতৎপর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বহুমাত্রিক কাজের পাশাপাশি প্রতি বছরে দেশ জুড়ে লাখ লাখ বৃক্ষরোপণ করছে সংস্থাটি, যা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সবুজ বাংলাদেশ বিনির্মাণে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। আফরোজা হাসির রিপোর্ট।
2009 সালে যাত্রা শুরু করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দীর্ঘ 17 বছরের পথচলায় বাংলাদেশকে সবুজে সাজাতে দেশব্যাপী নিরবিচ্ছিন্নভাবে বৃক্ষরোপণ করছে সংস্থাটি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সবুজায়নের এই অভিযাত্রা শুধু শহরাঞ্চলেই নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে গঠন করা হয় প্রকৃতি ও জীবন ক্লাব। রাস্তাঘাট থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পরিত্যক্ত জমি, বসতবাড়ির আঙিনায় সবুজ আচ্ছাদন গড়তে বৃক্ষরোপণ করছে ক্লাবের সদস্যরা। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতা ও পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রয়াসে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে বৃক্ষায়ন। ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ বৃক্ষ। সারা দেশকে সবুজে সাজাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নিরলস পথচলায় যুক্ত হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্টজনসহ সব স্তরের মানুষ। এতে বৃদ্ধি পাচ্ছে পরিবেশ সচেতনতা, বেশি বেশি বৃক্ষায়নে তৈরি হচ্ছে সবুজ সুরক্ষা বলয়। আসন্ন দিনগুলোতেও সবুজের এই অভিযাত্রা অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। ভারতের দুটি রাজ্য আসাম ও কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসামে 126টি, কেরালায় 140টি এবং পদুচেরিতে 30টি আসন রয়েছে। 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে ভোট গ্রহণ হবে। 4 মে 5টি অঞ্চলেরই ফলাফল একযোগে ঘোষণা করা হবে। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। দক্ষিণ স্পেনে প্রথমবারের মতো ভিডিওতে ধরা পড়েছে ক্র্যাপ্টোড্রাডাস মাইকেএলআই নামে এক নতুন প্রজাতির ক্ষুদ্র মাকড়সা। পেন্সিলের আগার থেকেও ছোট এই মাকড়সাটির দৈর্ঘ্য মাত্র 2 থেকে 3 মিলিমিটার। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে এসেছে ভিভো V70 FE এবং ভিভো 70 স্মার্টফোন, যা যে কোনো মুহূর্তকে স্মার্টভাবে ক্যাপচার করতে পারে। ভিভো V70 FE স্মার্টফোনে রয়েছে 30x জুম, স্টেবিলিটি সহ 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ, 3 জনের যাবজ্জীবন ও সাবেক ভিসি সহ 25 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন সহ 3 বিল পাশ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাশ 24টি বিল। হামে আক্রান্ত হয়ে রাজশাহী, নাটোর, খুলনায় একদিনে 6 শিশুর মৃত্যু। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। এরই মধ্যে আবারও দুপক্ষের যুদ্ধের হুঙ্কার। এবং বিপন্ন বাস্তুতন্ত্র রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দেশ জুড়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রম, লাখ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।